এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বিশাল সুসংবাদ, কিন্তু পুরো ঈদের খুশি টাইপ একটা অবস্থা তৈরি হতে যাচ্ছে। এই 1-1.5 বছর আওয়ামী লীগের যেই মানে খারাপ সময় ছিল সেটা আস্তে আস্তে কেটে যাবে। এমনকি কয়েকদিন পরে মিষ্টি খাওয়ানো, মামলা তুলে নেওয়া, যেগুলো ভুয়া মামলা হয়েছে সেগুলো তো উঠেই যাবে। আওয়ামী লীগের জন্য যত নির্বাচন ঘনিয়ে আসবে তত ঈদের খুশি টাইপের হইতে থাকবে। আওয়ামী লীগ ফিরে আসবে তার নিজের যোগ্যতায়। আওয়ামী লীগের ফিরে আসাটা এখন ইন্টারন্যাশনাল কমিউনিটির চাপের মধ্যে দিয়ে কি আসলে সামনে বাস্তবায়ন হতে যাচ্ছে? সাধারণ মানুষ বুঝতে পারতেছে না যে কি হইতেছে দেশে। ভিতরে অনেক বড় গন্ডগোল, আর্মিদের মধ্যে বিরাট গন্ডগোল লেগে গেছে। পুলিশের কাছে তাদের সেনা কর্মকর্তাদের হস্তান্তর করবেন। আমরা মরালি অ্যাটাক শব্দটা ইউজ করছি, মানে আমরা আমাদের সেনাবাহিনীর মনোবলের উপর অ্যাটাক করা হয়েছে। এটা সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য মরালি অ্যাটাক হিসেবে। প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। অবশেষে এনসিপি নেতা সারজিদ আলমের খেল খতম করে দিল আওয়ামী লীগের নেতা কর্মীরা। শেষ বেশ বাংলাদেশ থেকে পালানোর পথ বন্ধ করে দিল তারা। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নাকি আর বাংলাদেশে ফিরবেন না, এমনই বলছেন আওয়ামী লীগের কিছু বিশ্লেষকগণ। চলুন বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। যেই সেনাবাহিনীর প্রহরা ছাড়া জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টির বীর পুঙ্গব নেতারা মানে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলামরা একটা শহরেও ঠিকমতো সভা শেষ করতে পারছিলেন না, যাদেরকে কিনা সেনাবাহিনীর তাদের সাজোয়া যান এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে আসতে হয়েছিল গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে কয়েকজন মানুষকে গুলি করে হত্যার পর সেই সার্জিস আলমদের আবার গলার আওয়াজ খুব বেড়ে গেছে। তারা সেনাবাহিনীর ভেতরে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা হচ্ছে, এক রকমের জেনারেলদের মধ্যে অস্থিরতা, একেবারে তরুণ কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ নেতা ওয়াকারুজ্জামান, যিনি কিনা সার্জিস আর হাসনাতকে পুত্রের মতো দেখতেন, মানে সার্জিস হাসনাতের বাপের মতো ওয়াকার, তাদের সবাইকে বিপদে ফেলে দেওয়ার পর এবং ভোট হবে না গণভোট হবে তা নিয়ে এক রকমের ব্যাপক কনফিউশন সৃষ্টি করার পর, মানে সংশয়, বিএনপি জানে না আগে ভোট না আগে গণভোট, জামাত ভাবছে আগে গণভোটটাই করিয়ে নেওয়া যাবে এবং নির্বাচনটা বেশ পিছিয়ে দেওয়া যাবে, এবং জাতীয় নাগরিক পার্টি বুঝছে যে শাপলা পাবে না ঘটিবাটি পাবে মানে প্রতীক হিসাবে, সেটা এখনই চিন্তিত হওয়ার মতো কোনো বিষয় নয়। কারণ আসলে ভোট হবে না গণভোট হবে আগে, আর গণভোট একবার আগে হয়ে গেলে ভোট আর আদৌ হবে কিনা এসব নিয়ে যত রকম দ্বিধা আর অস্থিরতা চলছে, তার মধ্যে গলাবাজির রাজত্বটা আরো জোরে সোরে কায়েম করার এটাই একেবারে গুরুত্বপূর্ণ এবং মোক্ষম মৌকা। সার্জিস আলমের গলার আওয়াজ এমন বেড়েছে, আবারও এমন রক ফুলিয়ে হুমকি দিচ্ছেন, সাথে অবশ্য এখনো 100 লোক নাই, কিন্তু এমন হুমকি ধামকি দিচ্ছেন যে সারা বাংলাদেশে সব সংবাদ মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন। কারণ তিনি বলেছেন পঞ্চগড়ে তার জনসভায় বিদ্যুৎ চলে গেল কেন? এখন সেখানকার বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর কর্মকর্তা কর্মচারীদের কলিজা ছিঁড়ে তিনি নাকি রাস্তায় ফেলে রাখবেন। প্রথম আলোতে শিরোনাম হয়েছে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের। বাংলাদেশের কি দিন এসেছে যে রীতিমতো পত্রিকায় এখন রাজনৈতিক নেতা সার্জিস আলম, আমাদের বাংলাদেশের তরুণ বিপ্লবী নেতা, তার ভাষা পুরোটা লেখা যাচ্ছে না বলে ডট 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 দিয়ে পত্রিকার রিপোর্ট করতে হচ্ছে। এটা আমার দেখা এই প্রথম উদাহরণ, তাই এতে বিস্ময় না প্রকাশ করে পারলাম না। সার্জিস আলমের ভাষ্য তুলে ধরতে গিয়ে প্রথম আলো লিখছে, বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন। একদিন হইতো, 2 দিন হইতো, কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিনই এটা হইছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক
ডট ডট ডট। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। কি মানে অসাধারণ দিক নির্দেশনামূলক ভাষা এবং কি দিক নির্দেশনামূলক বিপ্লবী বয়ান আসলে হাজির করছেন। এবং এই যে কোটা না মেধা, মানে সার্জিস আলম রা যে কত একটা ভয়মুক্ত বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তার এক অনন্য উদাহরণ আসলে এই বক্তৃতা। প্রথম আলো আবার তার প্রতিবেদনের শেষে লিখছে, সংবাদের সূচনা অনুচ্ছেদের ডট 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 চিহ্নিত শব্দটি প্রকাশযোগ্য না হয় এটি পরিহার করা হলো। এখন সার্জিস আলম বলতে পারে যে তুই সাংবাদিক, তোর কত বড় সাহস, তুই আমার শব্দ ডট 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 দিয়ে প্রতিস্থাপন করেছিস, তোরও আমি কলিজা ছিঁড়ে ফেলবো। এই সার্জিস আলমরা আসলে ভাবছেন এটাই যে দেশটা তাদের বাপের। এবং মনে আছে সার্জিস আলম তো শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং যে সার্জিস আলমকে নাকি চা সিঙ্গারা খেয়ে হলে টিকে থাকতে কোনো মতে গণরুমে জায়গা পেতে যাকে নাকি ছাত্রলীগ করতে হয়েছিল আগস্ট পর্যন্ত বলে তিনি ব্যাখ্যা দেন, সেহেন সার্জিস আলম শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর ব্যাখ্যা দিয়েছিলেন যে তার বাপ দাদার নাকি এত এত জমিদারি আছে যে তার আত্মীয় স্বজনের পক্ষেই সম্ভব শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার ব্যবস্থা করা। তো এবার সার্জিস আলম বিরাট রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি গেছেন পঞ্চগড়ে। সেখানে গিয়ে তিনি বলেছেন, মানে কর্মসূচিটা হচ্ছে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত শনিবারের লং মার্চ। সার্জিস আলমের ফেসবুক পেজে যদি যান গিয়ে দেখবেন সেই বাপদাদার টাকা খরচ করে তিনি লং মার্চের ব্যবস্থা করেছেন। তিনি খুব বক্তৃতা দিয়েছেন শুক্রবারে যে ঐতিহাসিক লং মার্চ চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে, কারণ সার্জিস আলম তো নির্বাচন করবেন। তিনি তো এর অনেক আগেই বলেছেন যে তার দাদা নাকি যে টাকা রেখে গেছে সেটা দিয়েই তিনি ইলেকশন করতে পারেন এবং তিনি তো এমপি হবেনই। তো থালা হোক, ঘটিবাটি হোক, শাপলা হোক, যা দিয়ে কোনোদিন যদি নির্বাচন হয়, আর না হলে পঞ্চগড় তার বাপদাদার জায়গা, কাজেই যার ইচ্ছা তিনি কলিজা ছিঁড়ে নেবেন। মানে ব্যবস্থা কি জানি বলেন ওনারা, বন্দোবস্তটা কিন্তু খুব পরিষ্কার আর খুব সাদামাটা। এখন ফেসবুক পেজে যাবেন প্লিজ সার্জিস আলমের। তো সার্জিস আলম সেই একই ভাবে, মানে তার মডেলটা একটাই, গাড়ির পর গাড়ি ভাড়া করে ফেলা এবং সেই গাড়িতে তার লোকজন বসিয়ে দিয়ে তিনি সামনে থাকবেন রাজার ছেলের মতো এবং তার লং মার্চ হয়ে যাবে। তো এবার লং মার্চ তিনি আয়োজন করেছেন মোটর সাইকেল বহর সাজিয়ে। এবং আমার ধারণা জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সার্জিস আলমের এহেন জনসংযোগ কর্মসূচি দেখে মানে একরকম লজ্জাও পেয়েছেন এবং বুঝতে পেরেছে যে একে ঠিক জনসংযোগ কর্মসূচি বলা যাচ্ছে না। তাদের পেজে সার্জিস আলমের এই লং মার্চ, পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত লং মার্চের কোনো ছবি বা ভিডিও দেখতে পাচ্ছি না, সার্জিস আলম দিয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে মানে লাইন ধরে ধরে ওই যে সার্জিস আলমের বাপদাদার টাকায় ভাড়া করা মোটর সাইকেলে দুজন করে বসে আছেন, হেলমেট টেলমেট মাথায় নাই। তার মানে সার্জিস আলম পঞ্চগড়ে একটা মাস্তান বাহিনী গড়ে তুলেছেন এবং সেই মাস্তান বাহিনী দিয়ে তিনি আসলে জানেন তার যার কলিজা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে তিনি তার কলিজা ছিঁড়ে ফেলবেন। দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এখনো বলছে এটা ভেঙে দেবে, ওটা গুড়িয়ে দেবে, এর কলিজা ছিঁড়ে নেবে। কোনোখানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায় নাই। মানে এরা হচ্ছে ভাত দেওয়ার মুরাদ নাই, কিল মারার গোসাই। এই ছেলেরা বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কি নতুন বন্দোবস্ত আনয়ন করা যায় যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে সবচেয়ে মানে এফিশিয়েন্ট করে তোলা যাবে, এরকম কোনো মানে কোনো রকম কোনো বিষয়ে এদের কোনো দিক নির্দেশনা নাই। এদের আছে
আমি যখন খাইতে বসছি তখন আমার পাতে সবচেয়ে বেশি মাংসের টুকরা নাই কেন? আমি যখন বক্তৃতা দিতে বসছি, দাঁড়িয়েছি, তখন বিদ্যুৎ চলে যায় কি করে? এই সার্জিস আলমকে জিজ্ঞেস করা দরকার। বগুড়ায় তিনি যখন বক্তৃতা দিতে বসেছিলেন, এনসিপির দুই পক্ষের মারামারির মধ্যে তো 3 মিনিটও তিনি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারেন নাই। এই যে জুলাইয়ে রাষ্ট্রের সকল বাহিনীর প্রহরায় তারা বিভিন্ন শহরে শহরে গিয়ে বক্তৃতা দিলেন, তারপরে কেন চকরিয়ায়, কক্সেস বাজারে, গোপালগঞ্জে, এরকম নানা জায়গায় কেন তারা তাদের সভা সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে পারলেন না? তাদের প্রশ্ন করা দরকার, তারা কেন এত বড় বিপ্লব সাধন করে আসার পর এবং এত বড় বড় জমিদার পুত্র হওয়ার পর কেন তাদের সভার সামনে 100 লোককে তারা প্রাণের তাগিদে এনে হাজির করতে পারেন না? তাদের প্রশ্ন করা দরকার এগুলো। কেন তাদেরকে বিরাট মঞ্চ বেঁধে সামনে 25-30টা চেয়ার ভরে না এমন সব জনসভা করে বেড়াতে হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে? তাদের প্রশ্ন করা দরকার। দুটো আসনে তারা নিশ্চিত করতে পেরেছেন কিনা যে মানুষের মন জয় সম্পন্ন হয়েছে এবং তারা নির্বাচনে দাঁড়ালে ভয় না দেখিয়ে, কলিজা ছেঁড়ার হুমকি না দিয়ে তারা আসলে ভোট পেয়ে, ভরসা পেয়ে নির্বাচিত হয়ে আসতে পারবেন। এই ছেলেগুলো, এই ডাকাতগুলোর হাত থেকে মুক্তি মিলবে কবে বাংলাদেশের? দেখেন, এই ডাকাতগুলো এখন ভাবছে যে পুলিশ বাহিনী একদম ভেঙে চুরে ছারখার করে দেওয়া গেছে। এখন যেই সেনা প্রধানকে এতদিন বাপ ডেকেছেন, যেই সেনা প্রধান বাপের কাজ করে গুলি চালিয়ে এপিসি দিয়ে এদের রক্ষা করে এনেছে, ভাবছে এখন এই সেনাবাহিনীতে গ্যাঞ্জাম লেগে গেছে। ঠিক যেমন শেখ হাসিনার ছায়াতলে গিয়ে আশ্রয় নিয়েছিল, ঠিক যেমন ছাত্রলীগের সাদ্দামদের পায়ের কাছে ঘুরঘুর করে বেড়াতো আওয়ামী লীগ আমলে, ঠিক তেমনি এখন সেই দুর্দিনে আবার তাদের গলার আওয়াজ খুব ফুলে ফেপে উঠেছে। সার্জিস আলমরা ভাবছেন দেশের মধ্যে অনিশ্চয়তা যত বাড়ে তাদের জমিদার পুত্রগিরি দেখানোর সুযোগ বাড়ে তত। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে, সামনে যদি 100 লোক প্রাণের তাগিদে জড়ো না হয় তাহলে দিনের পর দিন এই মব বাজি চালিয়ে যাওয়া খুব মুশকিল। কাজেই সার্জিস আলম কতদিন তার বাপদাদার টাকা খরচ করে কয়েকশো মোটরসাইকেল নিয়ে জনসভা করে বাংলাদেশে বেরিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। অনেকেই বলেন দিন ফুরিয়ে গেছে। আমার কেন যেন সার্জিস আলমের আজকের কথা শুনে মনে হলো তারা ভাবছেন সামনে বড় অস্থিরতা আসছে, তাদের দিন আবারও লম্বা হতে শুরু করেছে। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়াকার যে চক্রান্ত করেছে সেটা দিন দিন স্পষ্ট হচ্ছে। আমি এই ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ধন্যবাদ দিতে চাই, এই কারণে যে মির্জাফর একবার কারো সাথে মির্জাফরি করলে সে পরবর্তীতে নিজের স্বার্থের কারণে অন্য জনের সাথে মির্জাফরি করবে না, এটা কিন্তু ইউনূস মনে প্রাণে বিশ্বাস করে। তাই ইউনূস এই সেনা প্রধানকে ওয়াকার জামানকে সরানোর জন্য বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কিন্তু এইবার ওয়াকার নিজের ফাঁদে নিজে পড়ে গেছে। সেটা কেমন? এই যে প্রধান বিচারপতির সাথে আপনাদের নিশ্চয়ই মনে আছে ওয়াকার সেখানে সাক্ষাৎ করতে গিয়েছিল এবং প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ এবং ইউনূসের সাথে সাক্ষাৎ, এই সব কিছু সাক্ষাৎ প্রমাণ বহন করে এইটা যে আইনটা অর্থাৎ সামরিক অফিসারদের বিচার করার এখতিয়ার কর্মরত সামরিক অফিসারদের যেটা সংসদ আইনে ছিল না, সেটাতে সংযোজনী আনা হয়েছে এই ওয়াকারের কুপরামর্শে। এই জন্যই তিনি বিচারপতির সাথে সাক্ষাৎ এবং প্রেসিডেন্টের সাথে নানান জায়গায় সাক্ষাৎ করে এই ষড়যন্ত্রটা মূলত ওয়াকারই করেছে। অথচ এই ওয়াকার তার অত্যন্ত আস্থাভাজন হামিদুল হক ডিজিএফআই প্রধান, তারা ষড়যন্ত্র করে মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিল, নির্দ্বিধায় বলা যায়। পাশাপাশি এই জামানের যারা একটু বিরাগভাজন ছিল তাদেরকেই মূলত এই জামান ফাঁসিয়েছে এবং অনেকেই ইউটিউবে বিভিন্ন বক্তব্য বলার চেষ্টা করেছে এই জামান সেনা অফিসারদের নাকি বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু আমরা তথ্য বিশ্লেষণ করে যেটা পেলাম আসলে এই জামান বাঁচানোর চেষ্টা করেই নাই, বরং এই জামানের নির্দেশেই এদের বিরুদ্ধে মামলা হয়েছে সংশোধনী আনার পরে এবং তাদেরকে চূড়ান্ত রূপে ফাঁসিয়ে দিয়েছে এই ওয়াকারুজ্জামান।
এবং যে বিদ্রোহের কথা বলা হচ্ছে এগুলো আসলে একটা প্রপাগান্ডা, যাতে করে ইউনূস অর্থাৎ ওয়াকার সামাল দিতে পারে। মানুষকে সচেতন করার জন্য তারা প্রপাগান্ডা মিডিয়া পিনাকির মতো লোকজনকে এখানে কিন্তু ন্যস্ত করেছে, যাতে করে এই তার বিরাট বাজন সেনা অফিসারদের বিচার করা যায়। না হলে হামিদুল হকের মতো একজন ইউনূসের বিশ্বস্ত লোককে ফাঁসিয়ে দিবে ইউনূস। এটা তো হতে পারে না। এটা হতে পারে তখনই যখন সেনা প্রধানের গ্রিন সিগন্যাল পাওয়া যায়, তখন এটা সম্ভব। এবং এই ওয়াকারই সমস্ত ষড়যন্ত্রের মূলে তা কিন্তু ধীরে ধীরে দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটু বক্তব্য শুনি, তিনি কিভাবে সেনা অফিসারদের বিচারের ব্যাপারে সমালোচনা করেছেন একটু শুনি। সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না। এই কয়েকদিন আগে আপনারা দেখেন, 2 দিন আগেই কি সেনাবাহিনীর কয়েকজনের ভিতরে ওয়ারেন্ট ইস্যু করবে, তাদেরকে বিচার হবে। কি কোথায় বিচার হবে? আইসিটিতে। আইসিটিটা কি? স্বাধীনতার পর জাতির পিতা সংবিধান যখন প্রণয়ন করলেন, সেই সংবিধান ভিত্তিতে নির্বাচন হলো। সেই নির্বাচন 1973 সালে। নির্বাচনের পর সেই পার্লামেন্টে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এই আইসিটি গঠন করা হয়। এটা পার্লামেন্টের আইন দ্বারা গঠিত। কাদের জন্য বিচার? যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল, আল-বদর, আল-শাম রাজাকার বাহিনী করে এদেশে গণহত্যা, নারী নির্যাতন, নারীদের ক্যাম্পে দিয়ে দেওয়া, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ এগুলি করেছে, তাদের বিরুদ্ধে বিচার। সেই বিচার শুরু করেছিলেন জাতির পিতা ইউনূস যখন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা। অর্থাৎ শেখ হাসিনা এটা পরিষ্কারভাবে বোঝাতে চাইলো, আমরাও তার সাথে একমত, এই ধরনের আইনের সংযোজন, পরিবর্ধন যদি করতে হয় একমাত্র ক্ষমতা সংসদের। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনা সংসদে আইন উত্থাপন করেছিল এবং সেটা সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল বলেই যুদ্ধাপরাধীদের পরবর্তীতে বিচার করতে সক্ষম হয়েছিল। কিন্তু এটা একটা অন্যায়ভাবে একটা অধ্যাদেশ জারি করে এই আইন সংযোজন, এটা কখনোই সংবিধান বহির্ভূত কর্ম তারা করেছে। অর্থাৎ মূলত ওয়াকার এবং ইউনূসের চূড়ান্ত নীল নকশা। তবে এখন প্রশ্ন হলো, ওয়াকার যে আজকে সেনা অফিসারদের বিরুদ্ধে এই ধরনের কনস্পিরেসি করে তাদেরকে ফাঁসিয়েছে, ওয়াকার কি বাঁচতে পারবে ইউনূসের হাত থেকে? না, ওয়াকার কখনোই ইউনূসের হাত থেকে বাঁচতে পারবে না। আপনারা লিখে রাখুন, এই ওয়াকার যেহেতু মির্জাফর হিসেবে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত এবং সে মির্জাফর প্রকৃতিপক্ষে, তার বিচারও এই ইউনূস করবে, এটা আপনারা দেখে রাখেন। এবং এই যে 14 জন কর্মরত অফিসারদেরকে যে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্ট ইস্যু হয়েছে, এটা কিন্তু প্রথম ধাপ, দ্বিতীয় ধাপে সেনা অফিসাররা অন্তর্ভুক্ত হয়েছে। এর কিন্তু তৃতীয়, চতুর্থ ধাপেও কিন্তু কয়েকশো সেনা অফিসার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতে যাচ্ছে, যা তলে তলে করছে এবং সেটা ওয়াকারই করাচ্ছে। অর্থাৎ ওয়াকারের বিরুদ্ধে যারা আছে বিরাট বাজন, তাদের বিরুদ্ধে ওয়াকার এবং ইউনূস নীল নকশা করছে এবং পরবর্তীতে এই ইউনূসেই ওয়াকারকে খেয়ে ফেলবে। ওয়াকারের বিরুদ্ধেও ওয়ারেন্ট ইস্যু হবে, সেটা আপনারা লিখে রাখুন। তবে মজার ব্যাপার হলো, এই যে সেনা অফিসারদের যে নিয়ম বহির্ভূতভাবে যে বিচারের আওতায় নিয়ে আসা, এটা কিন্তু ষড়যন্ত্র জামাতের। এটাও কিন্তু জামাত যে এটার সাথে ইনভলভ, সেটা কিন্তু আজকে একটা বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। জামাতের আমির কি বলেছে? মানবতা বিরোধী অপরাধ সেনা কর্মকর্তাদের বিচারের উদ্যোগে জামাতের আমিরের সাধুবাদ। অর্থাৎ জামাতও এটার সাথে জড়িত, এই বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়। এবং আরেকটা বিষয়, সেনা কর্মকর্তাদের বিচারের ইস্যুতে নানা আলোচনা, প্রশ্ন। সেনাবাহিনীর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে অনেকেই। প্রাতিষ্ঠানিক প্রশ্নবিদ্ধ করাও অনুচিত। বিএনপি প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করাও। সেনাবাহিনীকে নিয়ে দেশবাসী গর্বিত থাকতে চায় জামাত, তারাও কিন্তু নানান ধরনের সমালোচনা করছে এবং কেউ সাধুবাদ জানাচ্ছে এবং কেউ এটাকে অনৈতিক বিচার বহির্ভূত বলছে। তবে এই যে জামাতপন্থীরা একাত্তা হয়েছে, এই যে স্বাধীনতা যে মহলটা আছে সেনাবাহিনীর ভিতরে, তাদের বিরুদ্ধে যে জামাতপন্থী সেনা অফিসাররা আছে, তারা যে একাত্তা হয়েছে, এই অফিসারের বক্তব্য বোঝা যাচ্ছে। একটু দেখি। বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে, যেটা জাস্টিস হবে সেটার পক্ষে আমরা থাকবো। তাহলে প্রিয় দর্শক, যেটা জাস্টিস হবে তার পক্ষে আমরাও সেটা চাই। কিন্তু যখন গোপালগঞ্জে নির্বিচারে 8 জন মানুষকে মেরে ফেললো, তখন এই সেনাবাহিনীর নীতি নৈতিকতা
কোথায় ছিল, এই প্রশ্ন তো এখন জনগণ করতেই পারে, তাই নয় কি জনাব আতার হালদার? হ্যাঁ, অবশ্যই জনগণ করতে পারে। গোপালগঞ্জে যারা মানুষ মারা গেছে তারা কি মানুষ না? তাদেরকে হত্যার বিচার কি যারা করেছে, যারা হুকুম দিয়েছে তাদের বিচার করতে হবে না? তারা তো মানবতা বিরোধী অপরাধ করেছে। তাহলে এখন ওয়াকার পরিকল্পিতভাবে এই যে সেনা অফিসারদেরকে ফাঁসিয়ে এবং আরো অফিসারদের ফাঁসানোর চেষ্টা কেন চালাচ্ছে? এখানে আমি যদি একটু বলি, আপনাকে একটু বিশ্লেষণমূলক ভাবে কথা বলতে হবে। ওয়াকার যে কাজটা করছে সেই কাজটা কিন্তু একদম পরিকল্পিত ভাবে সে করছে। আপনাকে একটা কথা বলি, আমাদের জন্য দুঃখজনক ঘটনা হচ্ছে, আমি প্রথমে এই কথাটা বলে নেই, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধীর যে বিচার, সেই বিচারের যে আইন, সেই আইনে আজকে সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী, তাদের বিচার করা হবে। মানে এটা আমাদের জন্য, এই সেনাবাহিনীর জন্য কত বড় লজ্জাজনক ঘটনা, যেটা যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য আইন করা হচ্ছে, সেই আইনের আওতায় এবং সেই আইনকে জাস্ট আইনটাকে আমলে নেওয়ার 2 দিন আগে আইন পরিবর্তন করে তাদেরকে চাকরিচ্যুত করার, মানে ক্ষমতাহীন করার একটা প্রক্রিয়া তারা করেছে। এটা সুপরিকল্পিত এবং এই সুপরিকল্পনার সাথে ওয়াকার এবং জামাত ইসলাম সরাসরি জড়িত। আপনার টোটাল বিশ্লেষণ, এই যে জামাতের এই যে বিবৃতি এবং জামাত এবং সেনা প্রধানের ভাইরা যে জামাত করে, তার বাবা যে পিস কমিটির সভাপতি ছিল, এইটাই কিন্তু যথেষ্ট ইঙ্গিত বহন করে যে ওয়াকারের কনস্পিরেসিতেই এই বিচারটা হচ্ছে। বলেন। হ্যাঁ, মানে এটা খুব সুচারু রূপে করা হয়েছে। আপনি দেখেন যে এই মামলাটা ওঠার আগে বা তাদেরকে অ্যাকোয়ার করার আগে আপনি বিমানবন্দরে সতর্কতা জারি করেছেন। তার মানে ওয়াকার যদি না জানতো তাহলে বিমান বাহিনী কিভাবে সতর্কতা জারি করলো? তাহলে ওয়াকার সেনাপ্রধানের যদি নির্দেশনা না থাকতো তাহলে বিমানবন্দরে জারি করা কেন হলো? এই টোটাল জিনিসের সুপরিকল্পিত। এবং আমি একটা কথা বলি, এই জগৎ শেঠের সেই কাহিনী হবে যে যারা 5ই আগস্টের শেখ হাসিনার সাথে বেইমানের সাথে যুক্ত ছিল, এই যে হামিদুল হক সহ যারা ছিল, তাদের প্রত্যেককে বিচার করা হবে। কারণ হচ্ছে যে তারা যেহেতু বেইমানি করে এসেছে, কোনো বেইমানকে কিন্তু এরা বাঁচিয়ে রাখবে না। সুতরাং যারা যারা এই লাল বদলের পক্ষ ছিল, যারা যারা ছাত্রদের পক্ষে চলে গিয়েছিল বা শেখ হাসিনার পক্ষে চলে গিয়েছিল, তখন তারা দায়িত্ব পালন না করে অপারগতা প্রকাশ করেছিল এবং যারা বেইমানি করেছিল তাদেরকে কিন্তু এরাই আবার যাদের পক্ষে কাজ করেছে এরাই আজকে বিচারে ফাঁসাবে। এবং আপনি দেখেন এই যে ফুয়াদ হইতে টাকলা ফুয়াদ হতে শুরু করে এনসিপির হাসনাত তাসনাত, এরা যে সেনাবাহিনীর প্রতি উদ্ধতপূর্ণ আচরণ, যে বক্তব্যগুলো তারা দিত, সেইটার প্রতিফলন কিন্তু আজকে মেটিকুলাসলি যে এই সেনাবাহিনীকে অকার্যকর করার যে টোটাল পরিকল্পনা এবং জামাতি যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু ওয়াকার আজকে বাস্তবায়ন করছে। কারণ আরো একটা কথা আপনাকে বলি, যদি আপনি সুচারুরূপে চিন্তা করেন যে ওয়াকার কেন প্রধান বিচারপতির সাথে মিটিং করলো, ওয়াকার কেন ইউনূসের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলো, এর কারণ হচ্ছে সে মেটিকুলাসলি কাকে কাকে এই মামলাতে ফাঁসাবে টোটাল জিনিসটাকে প্ল্যান করে সে জিনিসটাকে আজকে সামনে এনেছে। আজকে যখন সেনা ক্যাম্পাসে যখন উত্তেজনা, তখন তাদেরকে ভুল দেওয়া হচ্ছে যে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু চেষ্টাটা কি করেছে, সেটা কি পক্ষে করেছে না বিপক্ষে করেছে? আমার কাছে তো মনে হয় না সে পক্ষে করেছে, আমার কাছে মনে হয় পুরোটাই সে সাজিয়েছে। হ্যাঁ, পক্ষে কাজ করার কোনো প্রশ্নই আসে না। সে একটা নাটকের অবতারণা করেছে যে আমি তোমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি, এই ওয়াকার কিন্তু পরবর্তীতে আরো অনেক অফিসারকে ফাঁসাবে এবং সেই ইঙ্গিতেই পাওয়া যাচ্ছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ এই জন্য দিতে চাই, জামাতকে ধন্যবাদ এই জন্য দিতে চাই যে বেঈমান যখন একবার চিহ্নিত হয়ে যায়, সেই বেঈমান যে পরবর্তীতে তাদের জন্য কালসাপ হবে, তারা কিন্তু সেটা বুঝতে পেরেছে। এই জন্য জামাত সবসময় একটা জিনিস বলে, গাজাকারা সবসময় একটা জিনিস বলে, তোরা আমাদেরকে ক্ষমা করেছিস কিন্তু আমরা তোদেরকে সেই সুযোগ দিব না। এটা কিন্তু সিনেমা, গল্পে পলাশীর প্রান্তরের কাহিনী থেকে শুরু করে আমরা শিক্ষা নিতে পারি। এই ওয়াকারকেও কিন্তু ফাঁসির কাস্টে ঝুলাবে, কারণ যেহেতু বেঈমানকে বাঁচিয়ে রাখবে না। কারণ যে একবার বেঈমানি করতে পারে সে আজীবন করতে পারে, অর্থাৎ যে একবার রাজাকার সে আজীবনের জন্য রাজাকার, যে একবার মুক্তিযোদ্ধা সে আজীবনের জন্য মুক্তিযোদ্ধা নয়। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ইউনূস ফাঁসির দড়িটা আপাতত এই অফিসারদের গলায় পড়লেও পরবর্তীতে আরো অনেক সংখ্যক অফিসাররা এর আওতায় আসবে, কিন্তু ওয়াকারও বাঁচতে পারবে না। ওয়াকার যতই না করুক, যে আইনটা করা হয়েছে, আজাদ ভাই আপনি যথার্থই বলেছেন, যে আইনটা করা হয়েছে সেই আইনটা যদি কালকে ওয়াকারের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়, সাথে সাথে ওয়াকারের চাকরি চলে যাবে। তার মানে ওয়াকারকেও কিন্তু টেকনিক্যালি একই সাথে সে সব ধরনের সাপ মারার পন্থা কিন্তু এমন একটা আইন তৈরি করেছে যে চাইলে যে ইউনূস কিন্তু অনেকবার চেষ্টা করেছে ওয়াকারকে সরাই দিতে, সেটা পারে নাই। কিন্তু এখানে কিন্তু যদি একটা মামলা এবং সেটা আমলে নেওয়া হয়, তাহলে কিন্তু ওয়াকারকে 1-2 ভিতরে তাকেও গ্রেফতার করতে কোনো বিষয় না।
হ্যাঁ, মানে এই জন্যই জনাব আতার হালদার সংবাদ বের হয়েছে। নর্থ ইস্ট ওয়েস্টের একটা সংবাদে বলা হচ্ছে ওয়াকার সৌদি আরবিয়াতে যাওয়ার সফরের কথা ছিল, সেটাও বাতিল করেছে। ভারতে যাওয়ার কথা ছিল, সেটাও বাতিল করেছে। অর্থাৎ ওয়াকারের ভিতরেও একটা আতঙ্ক কাজ করছে, কখন আবার ওয়াকারকে এই নিউজ ফাঁসিয়ে দেয়। তবে দিবে, ভারতীয় অফিসাররা এখানে আসবে এবং ওয়াকার যেহেতু যাচ্ছে না, সেহেতু ভারতীয় অফিসাররা এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু জায়গায় রামু সহ বেশ কিছু জায়গায় বিমান বাহিনী সহ তাদের সাথে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা সাক্ষাৎ করবেন। এবং ওয়াকার এই যে সফর বাতিল করছে, এইটার পিছনে এটা বোঝা যাচ্ছে যে ওয়াকার স্বস্তিতে নাই। মূলত ওয়াকারের বিরুদ্ধে না আবার কখন ষড়যন্ত্র হয়ে ওয়াকারকে এই ফাঁসির দড়ি ওয়াকারের সামনে ঝুলায়, মূলত এই কারণে কোনো সেনা বিদ্রোহ কিছু না, কিন্তু ওয়াকারকে ফাঁসাবে এটা নিশ্চিতভাবে বলা যায়। আপনি দেখেন এখানে এই যে রাজাকারের বাচ্চা তাজুলের কত বড় স্পর্ধা, সে আজকে প্রকাশ্যে বলছে উদ্ধতপূর্ণ আচরণ, যে সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে তাদের 24 ঘন্টার মধ্যে আদালতে আনতে হবে। মানে সেনাবাহিনীকে ধ্বংস করার এবং সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দেওয়ার সর্বোচ্চতম অ্যাকশন এখন তারা এই রাজাকারের বাচ্চারা নিয়েছে, এবং এর মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীটা কিন্তু একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল। এবং বিরোধী অপরাধের মামলায় সামরিক কর্মকর্তারা গ্রেপ্তার হলে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। রবিবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এ সময় গ্রেপ্তারি পরোয়ানার কপি সেরা সদরে পৌঁছে এখানে তিনি 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করার কথা বলা হয়েছে, কিন্তু সেনা কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন, যে বিষয়ে ওয়ারেন্ট ইস্যু হয়েছে তার একটা ব্যাখ্যা তারা চাইছে। তাহলে জনাব আতার হালদার, আপনার কাছে প্রশ্ন, তাদের কি আদালতে 24 ঘন্টার মধ্যে হাজির করবে, না সেনাবাহিনীর যে ব্যাখ্যাটা তলব করেছে সেই ব্যাখ্যাটা দেবে? এটা একটু যদি সংখ্যা। এখানে বিষয়টা একটু ঘোলাটে আছে। এই বিষয়ে আসলে প্রেস ব্রিফিং কিন্তু ক্লিয়ার করে কিছু বলে নাই। তবে আমার যেটা ধারণা যে এই ব্যাপারটা আসলে আদালতে সেনা কর্মকর্তাদের পাঠানোর ব্যাপারে সেনাবাহিনী আসলে এটার ব্যাপারে গররাজি রয়েছে এবং নারাজি রয়েছে, এবং তারা এইটা সামরিক আইনি করার জন্য চেষ্টা করবে। আমার কাছে এরকম চেষ্টাই চলছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ হচ্ছে এই সেনাবাহিনীকে ধ্বংস করার, এটা কিন্তু ওরা সবাই বুঝতেছে যে এটা সেনাবাহিনীকে ধ্বংস করার শেষ ব্রেক। এরপরে কোন সেনা সদস্যের মনোবল থাকবে না এই দেশের জন্য কাজ করার। সুতরাং আমি কেন দায়িত্ব নিব যদি তুমি আমাকে এইটা বেশ যথার্থ বলেছেন যে সেনাবাহিনী যদি এইটা বিচার হয় যে যারা 5 আগস্টের পরবর্তীতে এবং এর আগে গুম খুনের সাথে জড়িত ছিল অভিযোগ আনা হয়, তাহলে তো অপারেশন ক্লিন হার্ট থেকে শুরু করে সেনাবাহিনী যত অপারেশন করেছে, মানুষের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেগুলোর বিচারও তো দাবি রাখে।